নিউমোনিয়া কি? এই নিউমোনিয়াটা আসলে একটা লাংসের প্রদাহ। বাচ্চাদের ক্ষেত্রে যারা 2 বছর নিচে, এই বাচ্চারা নিউমোনিয়ার ঝুঁকিতে থাকে বেশি। আর যারা সিনিয়র সিটিজেন, যারা 50 ক্রস করেছেন, এরা নিউমোনিয়ার ঝুঁকি থাকে বেশি। আমরা 3 থেকে 5 বছর পর পর আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য অ্যাডভাইস করি। আমার যেটা এক্সপিরিয়েন্স, যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের নিউমোনিয়া হতে পারে, কিন্তু আইসিইউতে যেতে হয় না। কিন্তু যারা ভ্যাকসিনেটেড না, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে। আমরা অনেকেই মনে করে থাকি নিউমোনিয়া শুধু খারাপ একটা জ্বর বা কাশি, তবে আসলে এটি ফুসফুসের একটি মারাত্মক সংক্রমণ। এর ভয়াবহতা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, বিশেষ করে বাংলাদেশে, যেখানে অনিয়ন্ত্রিত এবং অস্বাস্থ্যকর জীবনযাপন আমাদেরকে এই রোগের ঝুঁকিতে ফেলছে প্রতিনিয়ত। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ 360, দ্য ডেইলি স্টার এবং হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক নতুন একটি পর্বে। আমি নাজিবা বাশার আছি আপনাদের সাথে, এবং নিউমোনিয়া নিয়ে বিস্তারিত আলোচনায় আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম, চেস্ট অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। স্যার, তো আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, নিউমোনিয়া কি? আসলে আপনি এমন একটা শব্দ উচ্চারণ করেছেন, নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা আসলে একটা লাংসের প্রদাহ। মানে আমরা যে ফুসফুস, আমরা যে শ্বাস ফেলি, যে অর্গান, যে ফুসফুস, এই ফুসফুসে যখন প্রদাহ হয় তখন আমরা বলি নিউমোনিয়া। তো সাধারণত প্রদাহ অনেক কারণেই হতে পারে, যেমন ধরেন আপনার ব্যাকটেরিয়া, আপনি ফাঙ্গাস থেকে হতে পারে, ফ্লু থেকে হতে পারে। আপনি ভালো জানবেন, কয়েকদিন আগে আমরা কোভিড নিউমোনিয়াও পেয়েছি, তার মানে এটা ভাইরাস থেকেও হতে পারে। তো এরকম ব্যাকটেরিয়া, ভাইরাস, ফ্লু এবং আপনার ফাঙ্গাস, এই থেকে কিন্তু নিউমোনিয়াটা হয়। ফুসফুসের যে শ্বাসনালীগুলো আছে ওখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে ওখানে নিউমোনিয়ার মতো কনসোলিডেশনের মতো হয়ে যায়, কিছু বিকার জমে যায়, ব্যাকটেরিয়া ওখানে বংশবৃদ্ধি করে, তারপরে সিমটমগুলো প্রডিউস করে। তো কি সিমটম প্রডিউস করে? আসলে নিউমোনিয়া যখন হয় আমরা কিন্তু অনেকগুলো রোগের সাথে মিলিয়ে ফেলতে পারি, সেই জন্য আমাদের লক্ষণগুলোও নিউমোনিয়া জানা দরকার। প্রথম হলো যে জ্বর থাকবে, এবং জ্বরের মাত্রা কিন্তু বেশি, মানে 100 না, 103-4 অনেক মাত্রায় জ্বর থাকবে। কাশি থাকবে, এবং সাথে সাথে বুকে ব্যথা, চেস্ট পেইন, এবং রুগী খেতে চাবে না, একটু ফ্যাটিক, একটা অবসাদগ্রস্ত, ভালো লাগবে না, বিছনায় শুয়ে থাকতে ইচ্ছা করবে। এই সিমটমগুলো যখন নিয়ে আসে তখন আমরা চিন্তা করবো যে নিউমোনিয়া হতে পারে। তো এই নিউমোনিয়ার যে লক্ষণগুলো নিয়ে আসলে পরে আমরা আসলে তখন এই রুগীকে একটু ইভালুয়েট করি যে আসলে কেন তার নিউমোনিয়াটা হলো। সাধারণত দেখা যায় নিউমোনিয়াটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, একটা হলো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড হলো, আপনি বুঝতেই পারছেন, শব্দ দিয়ে বোঝা যায় কমিউনিটি থেকে যদি নিউমোনিয়া আসে, আমরা বাজারে গেছি, স্কুলে গেছি, হাঁটে, সারাউন্ডিং থেকে যেটা আসে, যে অন্যদের নিউমোনিয়া আছে, হাঁচি কাশির মাধ্যমে আমাদের ঢুকলো, এটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, রোগী যদি হসপিটালে ভর্তি থাকে এবং যে কমপক্ষে যদি 2 দিন হসপিটালে ভর্তি থাকে, তারপরে যদি তার নিউমোনিয়া হয়, তাহলে আমরা বুঝবো যে এটা হসপিটাল থেকে তার নিউমোনিয়াটা হয়েছে। হসপিটালে যে অনেক ধরনের জীবাণু থাকে, সেখান থেকে নিউমোনিয়াটা হয়েছে। তো এই হলো মোটামুটি নিউমোনিয়ার একটা গ্রসলি আউটলাইন। আবার এটা যদি আপনি টাইপে আসেন, তাহলে আমরা আসলে বলি কি, এটা অনেক ধরনের আছে, যে মাইল্ড ফর্মে থাকে, অনেকে মডারেট থাকে, সিভিয়ার নিউমোনিয়া থাকে, কোনো সময় দেখা যায় অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। যেসব রোগীরা হাসপাতালে ভর্তি থাকে তাদের ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়াও হয়। আর কমনলি যেটা আমরা পেয়ে থাকি সাধারণত, আচ্ছা, অ্যাসপিরেশন নিউমোনিয়াটা হলো, ধরেন একজন রোগী ভর্তি আছে, সে আনকনসিয়াস পেশেন্ট, হ্যাঁ, তাকে হয়তো আমরা এনজি টিউব, যখন সে আনকনসিয়াস থাকে, তাকে খাওয়ানোর যে প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু নাকে দিয়ে একটা নল দিয়ে থাকি, যেটাকে আমরা এনজি টিউব বলি। সে টিউব দিয়ে খাওয়া সরবরাহ করা হয়। কোনো কারণে যদি খাওয়াটা শ্বাসের পথে চলে যায়, আপনি জানবেন যে আসলে আমরা যখন খাই, খাওয়ার গলাতে এসে 2 ভাগে ভাগ হয়ে যায় রাস্তা, শ্বাসের রাস্তা এবং খাওয়ার রাস্তাটা খুব কাছাকাছি থাকে। তখন ভুলক্রমে খাবারটা শ্বাসের সাথে চলে গেলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। এটা হলো যে টিউব দেওয়ার কারণে। আর টিউব ছাড়াও ধরেন একটু সেমি কনসাস, আনকনসাস বা আনমাইন্ডফুল থাকা অবস্থায় যদি কোনো খাদ্য কণা যদি শ্বাসের রাস্তায় চলে যায়, তাহলে আমরা বলি অ্যাসপিরেশন হয়েছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা। তো নিউমোনিয়া রোগের ঝুঁকিটা কার বেশি? আসলে দেখেন, আপনি জানবেন যে বাচ্চাদের ক্ষেত্রে যারা 2 বছর নিচে, এই বাচ্চারা নিউমোনিয়ার ঝুঁকিতে থাকে বেশি। আর যারা সিনিয়র সিটিজেন, যারা 50 ক্রস করেছেন, এরা নিউমোনিয়ার ঝুঁকি থাকে বেশি। এই দুটো গ্রুপ ছাড়া আরেকটা গ্রুপ আছে যারা ইয়াং এজে হতে পারে,
যাদের কোমরবিড কন্ডিশন আছে, একজন ডায়াবেটিক পেশেন্ট, আচ্ছা আচ্ছা, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি। একজন এইডস পেশেন্ট, তার ইমিউনিটি সাপ্রেস আছে, তার হতে পারে। একজন স্টেরয়েড সেবন করে, অনেক রোগ আছে যেটার ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিয়ে থাকি, নিয়ম হিসেবে দিতে হয়, দীর্ঘদিন স্টেরয়েড খেলে তার ইমিউনিটি সাপ্রেস করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা বেশি। আমরা গ্রসলি যেটা বলে থাকি আন্ডার 2 আমরা একটু সতর্ক থাকবো, অ্যাবভ 50 মানে সিনিয়র সিটিজেন আমরা একটু সতর্ক থাকবো। এই কারণেই সম্ভবত নিউবর্নদেরকে নিউমোনিয়ার একটা টিকা দেওয়া হয় একদম শুরুতে। আপনি সঠিক বলছেন। আসলে আমরা কিন্তু নিউবর্ন আমাদের যে ইপিআই যে প্রোগ্রামটা আছে, ইপিআই প্রোগ্রামের আওতায় কিন্তু আমরা অনেকগুলো ভ্যাকসিন দিয়ে থাকি। হ্যাঁ, আপনারা জানেন যে ধনুষ্টঙ্কার, পোলিও অনেক দিয়ে থাকি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা কিন্তু এই ইপিআই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কিন্তু পোলিও বাংলাদেশ থেকে ইরাডিকেট করতে আমরা সক্ষম হয়েছি এই ভ্যাকসিনের মাধ্যমে। এবং সেই ইপিআই কর্মসূচির মধ্যে কিন্তু আপনার বাচ্চাদের ক্ষেত্রেও এই নিউমোনিয়া ভ্যাকসিনটা দেওয়া হয়। তো সেখানে একটু লিমিটেশন থাকে, সেখানে আসলে 10টা টাইপ, আসলে নিউমোনিয়ার অনেকগুলো টাইপ আছে, অনেক ব্যাকটেরিয়া দেওয়া হয়, প্রায় 100টার মতো টাইপ থাকে। সেখানে আমরা হয়তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেরকম 10টা ভেরিয়েন্টের জন্য আমরা দিয়ে থাকি। তো এই বাচ্চারাও যখন বড় হবে তাদেরকে কিন্তু আবার ভ্যাকসিন দিয়ে তাদেরকে কিন্তু 100 সেরেটা, যেমন আপনি বলেই দিই, আমাদের দেশে 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। একটা নিউমোনিয়া ভ্যাকসিন, এটা হলো পলিস্যাকারাইড, আর আরেকটা হলো যে আপনার পিসিভি, আর একটা হলো পলিস্যাকারাইড ভ্যাকসিন। 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। তো এই ভ্যাকসিনগুলো আসলে খুবই ইফেক্টিভ এই বাচ্চাদের জন্য, এবং যারা সিনিয়র, যারা ঝুঁকির মধ্যে থাকে তাদেরকে যদি আমরা এই ভ্যাকসিনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে আমি আসলে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতালে কাজ করছি, দীর্ঘদিন থেকে আছি এখানে। আমার যেটা এক্সপিরিয়েন্স, যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ, কিন্তু আইসিইউতে যেতে হয় না। আচ্ছা, মানে ফেটালিটি অতটা বেশি থাকে না। কিন্তু যারা ভ্যাকসিনেটেড না তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি ভ্যাকসিনের ইম্পর্টেন্স নিয়ে। ধরেন কোভিড ভ্যাকসিন, আমরা কিন্তু করোনা যখন শুরু হলো, মহামারী, অতিমারি, আমরা কিন্তু যে ঘরে করোনা হচ্ছে সেই মারা যাচ্ছে, তখন কিন্তু সবাই মাস্ক পরছে, বা আমরা ভ্যাকসিন যখন আসলো ভ্যাকসিন দেওয়া শুরু করলাম, সেই কোভিড কি চলে গেছে? কোভিড কিন্তু আছে, কিন্তু পৃথিবীর তামাম মানুষ, পৃথিবীর সব মানুষ কিন্তু আমরা ভ্যাকসিনেটেড, আমরা কিন্তু কোভিডের এগেনস্টে ভ্যাকসিন দিয়েছি। তো ভ্যাকসিন দেওয়ার কারণে জীবনটা রয়ে গেছে, কিন্তু আমার বডিতে ইমিউনিটি বুস্ট আপ হয়েছে, আমার বডিতে কিন্তু কোভিড কিন্তু নিউমোনিয়া করতে পারছে না। এবং আপনি দেখেন এখন কিন্তু কেউ কোভিডে মারা গেছে আপনি কিন্তু শুনবেন না। তো কাজে এটা কিন্তু ভ্যাকসিনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক আমি তুলে ধরলাম, যে আসলে ভ্যাকসিনটাও আমাদের দেওয়া উচিত। আপনি যেমন বললেন যে নিউবর্নদেরকে ভ্যাকসিনেট করার পরও ওরা বড় হয়ে যাওয়ার পর আবার ভ্যাকসিনেশন লাগে, তো এরকম নিউমোনিয়ার ভ্যাকসিন কি এরকম কিছু আছে যে একটা মেয়াদ থাকে যে এতগুলো বছর পর ভ্যাকসিনটা আর কাজ করছে না, তো কত বছর পর পর আসলে এই ভ্যাকসিনটা নেওয়া উচিত? আপনি যথার্থই বলছেন, নিশ্চয়ই এটা দর্শকরা যারা দেখবে তাদের অনেক উপকার আসবে। আসলে ভ্যাকসিনটা হয় কি, ভ্যাকসিনটার কাজটা কি করে? ভ্যাকসিন একটা অ্যান্টিজেন, এবং ওইটা আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিটা যখন জীবাণুটা আসে, এই অ্যান্টিবডি ওই জীবাণুর সাথে ফাইট করে জীবাণুটাকে কিল করে, তা আমার বডির ইমিউনিটিটা বুস্ট আপ হয়। তো এটা আমরা যেটা করি, আমরা 3 থেকে 5 বছর পর পর আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য অ্যাডভাইস করি। তার কারণটা হলো, ধরেন আজকে একজন ভ্যাকসিন দিল, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু এটা পর্যায়ক্রমে কিন্তু উইক হয়ে যায়, তখন এটাকে বুস্ট আপ করার জন্য আমরা আবার বুস্টার ডোজ হিসেবে 3 থেকে 5 বছর আমরা পরপর একটা করে, যার যেরকম প্রয়োজন হয়, যে খুব উইক থাকলে আমরা 3 বছর পরে দিই, স্ট্রং মানুষ থাকলে তাকে আমরা 5 বছর পরে আমরা ভ্যাকসিনটা আবার দেওয়ার জন্য পরামর্শ দিই। আচ্ছা, তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি বলেছিলেন একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আছে, একটা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তো এই দুইটার পার্থক্যটা কতটুকু ইন টার্মস অফ রিকভারি রেট? রিকভারি কেমন হতে পারে? আসলে দেখেন, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যদি আমরা রিকভারি চিন্তা করি, এটা খুব চমৎকার রিকভারি। আপনাকে ডিজিজ প্রোগ্রেশনটা যদি চিন্তা করেন, হ্যাঁ, একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আসলো আমাদের কাছে, আমরা কিন্তু ওষুধ দিয়ে দিব তা না, আমাকে রোগটা নির্ণয় করব। আমি বলেছি যে 100 ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দিয়ে হতে পারে। তখন আমরা করি কি, একটা কালচার করি, আমরা কফ, তার স্পুটাম টেনে আর কালচার করি যে কোন জীবাণু দিয়ে তার নিউমোনিয়া হয়েছে। সাধারণত হয় কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিওফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ক্লামাইডিয়া নিউমোনিয়া, এই ধরনের এগুলো ব্যাকটেরিয়ার নাম হয়। আমরা কি নির্ণয় করি যে এই জীবাণু দিয়ে হয়েছে, ওই জীবাণুর এগেনস্টে কোন ড্রাগস কাজ করবে,
সেটা আমরা দেখি নেই। দেখে যে ড্রাগস কাজ করবে সেই ড্রাগসটা আমরা কমপক্ষে 2 সপ্তাহ মানে অ্যান্টিবায়োটিক 2 সপ্তাহ দিয়েই থাকি, তারপরে আমরা ফলো আপ করি। কোনো কোনো সময় আমাদের হয়তো 1 মাসও লাগতে পারে এবং কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কথা বললাম। আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এটা একটু খারাপ ধরনের থাকে, কারণ হসপিটালে যে রোগীরা ভর্তি থাকে বিভিন্ন ধরনের জীবাণু এখানে থাকে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ হওয়ার কারণে তাদের কমপ্লিকেসিটি বেশি হয় এবং অনেক মানুষ ভর্তি হয় উইক ইমিউন সিস্টেম নিয়ে। আপনি ঠিকই বলছেন। অনেকেই ধরেন বিশেষ করে সিনিয়র সিটিজেনরা আমরা আসলে ওনাদেরকে খুব ঝুঁকির মধ্যে রাখি। ওনাদের একটু ইমিউনিটি নর্মালি ওই যে ডিজেনারেটিভ প্রসেসে একটু ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রে তাদের ইমিউনিটি এদেরকে ঝুঁকি বেশি থাকে। সেই জন্য আমরা কিন্তু দেখবেন একটা পরামর্শ দেখি যে হসপিটালে আসলে রোগী ভিজিট করার আমরা দেখবেন যে আমরা ভিজিটার অ্যালাউ করি না। এবং এটা কিন্তু নিউমোনিয়া কিন্তু এটা সংক্রামক রোগ। এটা ধরেন আপনার হাঁচি কাশির মাধ্যমে কিন্তু একজন থেকে আরেকজন ছড়াতে পারে। আমরা দেখছি প্রতিনিয়ত বাংলাদেশ এবং ঢাকা এয়ার পলিউশনের নাম্বার 1 থাকছে। তো এটা আসলে আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ এই অ্যাটলিস্ট নিউমোনিয়ার ক্ষেত্রে? আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। এয়ার পলিউশন আসলে আমাদের ভাববার সময় আসছে। আপনাদের যে জেনারেশন, সামনের যে দিনগুলো, আমার মনে হয় এখনই কাজ করা উচিত। এয়ার পলিউশন আপনারা দেখেন, আমরা যদি বিশ্বের চ্যাম্পিয়ন হয়ে থাকি, অন্য কোনো দাগে চ্যাম্পিয়ন হতে পারিনি কিন্তু এখন পর্যন্ত, কিন্তু আমরা এয়ার পলিউশনের চ্যাম্পিয়ন আছি। এয়ার পলিউশনের ঢাকা সিটি কিন্তু নাম্বার 1, কোনো সময় নাম্বার 2, মানে 1-2 এর মধ্যে কিন্তু অবস্থান। আচ্ছা, এই এয়ার পলিউশনে কি থাকে আপনি প্রথম জানতে হবে যে এয়ার পলিউশনটা কি। এয়ার পলিউশন মানে হলো বাতাসের মধ্যে দূষণ। যে জিনিসগুলো আপনার দূষণের কাজ করে, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন স্তর, এই ওজোন, এগুলো কিন্তু আরও অনেকগুলো কোম্পানিতে অনেক সময় নিকেল থাকে, কোডিয়াম থাকে, কেমিক্যাল থাকে। এগুলো হলো এয়ার পলিউশনের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান। তো এগুলো আমাদের ঢাকা সিটিতে সবচেয়ে বেশি। আপনি যদি বলেন যে কেন, তার পিছনে কারণ হলো কি, আপনি দেখেন যে আমাদের ঢাকা কিন্তু খুব ঘনবসতি এলাকা, এবং দেখেন ঢাকা শহরে যতগুলো গাড়ি চলে অন্য কোনো সিটিতে এতগুলো গাড়ি চলে না। ঢাকা শহরের গাড়ির যে কালো ধোঁয়া, ট্রাক বলেন, বাস বলেন, গাড়ির কালো ধোঁয়া, আপনার যে ঢাকা শহর যে ফ্যাক্টরিগুলো আছে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার ওদিকে জিগাতলাতে যে আপনার ট্যানারি ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার যত ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির যে ধোঁয়া, আপনার ঢাকার আশেপাশে দেখেন ইটের ভাটা আছে, ইটের ভাটার যে কালো ধোঁয়া, এবং ইভেন আমাদের দেশে যে আমরা যে কেমিক্যাল যে ফ্যাক্টরিগুলো আছে, কেমিক্যাল যে আপনি যদি বুড়িগঙ্গার কথা চিন্তা করেন, দেখবেন যে বুড়িগঙ্গা কিন্তু আর বুড়িগঙ্গার আগের রূপে নেই। এই যে পলিউশনগুলো, এই পলিউশনের কারণে কিন্তু আমরা খুবই মানে একটা দুর্বিষহ জীবনযাপন করছি। কেন? এই এয়ার পলিউশন থেকে কিন্তু কি হয়, ধরেন বায়ুতে যে দূষণগুলোর কথা বললাম, আমি যখন শ্বাস নিচ্ছি এই দূষণগুলো আমার ফুসফুসে যাচ্ছে। তো আমার ফুসফুস কিন্তু একটা ইলাস্টিক অর্গান, খুব সেন্সিটিভ অর্গান। আমরা যখন শ্বাস নেই ফুসফুসটা ফুলে যায়, আবার যখন শ্বাস ছাড়ি ফুসফুসটা চেপে যায়, মানে একটা বেলুনের মতো কাজ করে। তখন এয়ার পলিউশনের যে কেমিক্যালগুলো বললাম, যে আপনার টক্সিক সাবস্টেন্সগুলো বললাম, এটা যখন ফুসফুসে প্রতিনিয়ত প্রবেশ করতে থাকে, তখন ফুসফুসে ইনফ্লামেশন করে, ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে, নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়, এআরডিএস রোগ হয়, আপনার ভাইরাল কনজাংটিভাইটিস হয়, মানে চোখের মধ্যেও আপনি দেখবেন যে অনেক সময় চোখেও এই ভাইরাসটা ছড়িয়ে যায়। ফুসফুসের এই কারণে নিউমোনিয়ার দিকে আমরা বেশি যাচ্ছি, নিউমোনিয়ার ঝুঁকিটা বেশি হচ্ছে। এবং একটা রোগ আছে যেটা না বললে না, আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সিওপিডি, এই রোগগুলো কিন্তু এয়ার পলিউশনের বেশি হচ্ছে। এখন আপনি পরে একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কি করব। আমি এই জন্যই বলছি যে আপনাদের যে জেনারেশন, সামনে যে দিনগুলো আসছে, আমাদের কিন্তু এয়ার পলিউশন নিয়ে কাজ করতে হবে, এয়ার পলিউশন কাজ করতে। এখন এটা গভর্নমেন্টের উদ্যোগ নিতে হবে, আমাদের সচেতনতার মাধ্যমে আমরা কাজ করব, কিন্তু গভর্নমেন্টকেও এটা উদ্যোগ নিতে হবে। আমরা কি করব? ধরেন এয়ার পলিউশন আমরা কি করতে পারি, আমরা একটা মাস্ক ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে যখন কোভিড শুরু হলো তখন কিন্তু আমরা মৃত্যুর ভয়ে সবাই মাস্ক পরতাম, এবং আমাদের কিন্তু শেখানো হয়েছে প্রপার ওয়ে কিভাবে মাস্ক পরতে হয়, হাত ধোয়া শেখানো হয়েছে সেই সময়। আমরা কিন্তু তখন যখন মাস্ক ব্যবহার করতাম, সেই মাস্ক ব্যবহার কারণে আমরা দেখেছি, আমরা বক্ষবিধি হাসপাতালে ছিলাম, আমরা কিন্তু কোভিডে কাজ করেছি, আমরা দেখেছি অন্যান্য রোগগুলো ছিল না, অ্যাজমা, হাঁপানি, আপনার ভাইরাস, আপনার নিউমোনিয়া অনেক কম পেতাম আমরা মাস্ক ব্যবহার করার জন্য। তার মানে কি, আমরা এয়ার পলিউশন থেকে আপনি বাঁচতে হলে আপনাকে একটা মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার আমরা কিন্তু প্রোটেকশন হলো যে কিছু পার্টিকেল ঢুকতে পারলো না, তাতে করে কিন্তু আপনার ফুসফুসটা ভালো থাকবে। এটা একটি যেমন দিক। আরেকটা হলো যে একটা পরিমিত খাদ্যাভ্যাস, সুষম খাবার একটা অভ্যাস আমাদের তৈরি করতে হবে, এবং হাইজিন, পার্সোনাল হাইজিন, বা আপনি ধরেন পারিপার্শ্বিক যে অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসগুলো পরিষ্কার রাখা, এই বিষয়গুলো আমাদের।
পাশাপাশি একটা কথা না বললেই নয়, যেমন আপনি অ্যারোসল ইউজ করেন, আপনি মশা, আপনি ডেঙ্গুর জন্য অ্যারোসল ইউজ করেন, এই অ্যারোসল কিন্তু ওজোন স্তরকে ক্ষতি করছে, এই অ্যারোসল কিন্তু এয়ার পলিউশন করছে এবং আপনার লাংসকে কিন্তু ক্ষতি করছে। আপনি মশার কয়েল আপনার লাগাতেই হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনাকে পক্ষান্তরে লাংসকে ক্ষতি করছে। এই বিষয়গুলোকে আমাদের আর সতর্ক হতে হবে। তো লাস্টলি আপনার কাছে জানতে চাই যে আসলে একজন যদি ইনফেক্টেড হয়ে থাকে, কোন পর্যায়ে তাকে আসলে হাসপাতালে যাওয়া উচিত বা টেস্ট করানো উচিত, কোন সিমটমগুলো দেখে ইমার্জেন্সি একটা সিচুয়েশনে যাওয়া উচিত? আমরা আমাদের ডাক্তারি ভাষায় এটা বলে কার্ভ 69, মানে আমরা যখন একটা সিনিয়র সিটিজেন থাকে আমরা আমরা কিভাবে নিউমোনিয়া শনাক্ত করি। একটা সিম্পল চেস্ট এক্সরে, বুকের একটা এক্সরে করলে কিন্তু আমরা দেখতে পারি যে তার নিউমোনিয়া আছে কি নাই, এবং পাশাপাশি অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এখন আপনি যে কথা বলছেন যে কখন তাকে হসপিটালে ভর্তি হতে হবে, আমি বলেছি যে আপনি বুকের ব্যথা, কাশি, জ্বর, হ্যাঁ একটু অবসাদগ্রস্ত থাকলে আমরা নিউমোনিয়া চিন্তা করি, সেক্ষেত্রে তার হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। কিন্তু সিভিয়ার নিউমোনিয়া বলে টার্ম আছে, যখন দেখা যায় সে কিন্তু ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, আচ্ছা, কনসাস লেভেল আনকনসাস হয় না, সেমি কনসাস, সে মুভমেন্ট করতে পারছে না, তার জ্বর 104 অনেক বেশি, এবং তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে এবং সে দম ফেলতে পারছে না, বুকে তীব্র ব্যথা হচ্ছে, তখন আমরা দেরি করব না। আর একটু সিনিয়র সিটিজেন তাদেরকে অবশ্যই হসপিটালে ভর্তি করব। বাচ্চাদের ক্ষেত্রে একই কথা, যারা আন্ডার 5 আছে তাদের ক্ষেত্রে ধরেন তীব্র শ্বাসকষ্ট, বুক চেপে যাচ্ছে, বাচ্চার গলায় শ্বাস আর শব্দ করছে, আমরা দেরি করবো না, তাকে হসপিটালে ভর্তি করব। আর মাঝের যে বয়সে থাকলো তাদের ক্ষেত্রে আমরা বলবো যদি কোনো কোমরবিড কন্ডিশন থাকে, ধরেন তার ডায়াবেটিস আছে, ধরেন তার স্টেরয়েড নিচ্ছে, শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, আমরা তাদেরকে হসপিটালে অ্যাডমিট করবো। এখন হসপিটাল অ্যাডমিশনটা খুব ইম্পর্টেন্ট। আমি বলবো যে নিউমোনিয়া হলে আপনি হসপিটালে যান, আপনার ডক্টরকে দেখান, ডক্টর চেক করার পরে উনিই বলবেন যে আপনাকে এখন হসপিটাল ভর্তি হতে, অথবা উনিই বলবেন যে আপনি এই ওষুধগুলো বাসায় সেবন করেন, আপনি ভালো হবেন। এইভাবে ফলো আপ করলে আমার মনে হয় যে আমরা নিউমোনিয়া প্রিভেন্ট করতে পারি। সর্বোপরি আমি বলবো যে আমরা আসলে ভ্যাকসিন, আপনারা দেখেন আমরা কিন্তু ইনফ্লুয়েঞ্জার জন্য ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটা আমরা বছর যেটা ফ্লু থেকে নিউমোনিয়া হয় সেটা প্রিভেন্ট করতে। আর নিউমোনিয়ার ভ্যাকসিন যেটা বলি আমরা আমাদের হসপিটালে আমরা নিউমোভ্যাক্স 23টা অ্যাডভাইস করে থাকি। তো এই ভ্যাকসিনটা আমরা প্রতি 5 বছর পর পর আমরা নিতে বলি, তাহলে আপনার নিউমোনিয়া থেকে আক্রান্ত হতে পারে কিন্তু তাকে আইসিইউতে বা হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে না, তার লাংটা নিরাপদ থাকবে। আরেকটা শুধু জানতে চাই যে আপনি যে বললেন যে আপনার হাসপাতালে একটা পার্টিকুলার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তো বাংলাদেশে আসলে কি কি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে এবং কোথায় কোথায় কোন ভ্যাকসিনটা পাওয়া যেতে পারে, এটা যদি দর্শককে একটু জানানো। জি, আমি বলি, আসলে আপনি ঠিকই বলছেন, নিউমোনিয়ার ভ্যাকসিনটা আগে দেশের বাইরে থেকে আসতো, আমেরিকায় তৈরি হতো, এবং এটা 113টি দেশে এটা যেত। আমাদের দেশেও কিন্তু এখন তৈরি হওয়া শুরু হয়েছে, আমাদের দেশেও হচ্ছে। তো আমরা যেটা করি, আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হলো কি আমরা লাইফ টাইম একটা ভ্যাকসিন দিয়ে থাকি, হ্যাঁ এটা। আর আমরা যেটা নিউমোভ্যাক্স যেটা বাইরে থেকে আসে, যেটা বললাম নিউমোভ্যাক্স 23, আমাদের হসপিটালে পাওয়া যায় না, এটা কিনেই দিতে হয়। তো এটা বাইরে থেকে যেটা আসে অ্যাভেলেবল আছে, এটা আমরা প্রতি 5 বছর পর পর তাদেরকে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আর লাইফ টাইম ভ্যাকসিনটা হচ্ছে একবার দিবে, হ্যাঁ একবার দিবে। তা হয় কি, এখানে হলো কি যে আমাদের নিউমোভ্যাক্স 23 এটা 23টা টাইপ আছে, সেরো টাইপ আছে, 23টা সেরো টাইপের কাজ করবে। তো আমরা লাইফ টাইম দিলে একটা হলো যে তার একটা বডি ইমিউনিটি দিয়ে দিলাম আমরা, এরপর থেকে আমরা প্রতি 5 বছর পর পর একটা করে আমরা যেটা 23টা ভেরিয়েন্ট, যেটা কমন আমাদের দেশে 23টা, সেই 23টার উপর যে ভ্যাকসিনটা আছে নিউমোভ্যাক্স, সেটা আমরা অ্যাডভাইস করি। আচ্ছা আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা তখন আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই তারা ভ্যাকসিন সম্পর্কে কিছুটা হলে বা নিউমোনিয়া সম্পর্কে কিছুটা হলেও স্বল্প সময়ের মধ্যে জানতে পেরেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা সবাই তাহলে জেনে নিলাম নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকতে আমাদের কি কি করণীয়। চলুন আমরা সবাই নিয়ম মেনে চলি, আবারও মাস্ক পরা শুরু করি, সুস্থ একটি দেশ গড়ে তুলি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথেই থাকবেন।